মঞ্চে এরকম কিছু বিজয়ী মুখ, আলোকিত মুখ, যারা নিজের জীবনে অনেকগুলো রকেট মারিয়ে তারা নিজেরা বিজয়ী হয়েছেন স্বপ্নবাজ। আর এই স্বপ্নবাজ মানুষগুলো ছোঁয়ায় তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ এই অডিটোরিয়ামের মধ্যে, তোমরাও সাত্বিক হয়ে উঠবে সেই প্রত্যাশা করে আজকে আমি আমার কিছু কথা বলতে চাই। সত্যিকার অর্থে শুভ্রময় আমার কাছে রোনালিদের পরেও গিয়েছিল, দাওয়াত দিয়েছিল। আমি এই নিশাবকে জানাই, ভালোবাসা জানাই যে তারা আমাকে স্মরণে রেখেছে, আমাকে মনে করেছে। আমি এই এলাকার ছেলে, এই ধুলো বালি মাটি কাদা তাই মেটেই বড় হয়েছি। এই প্রান্তিক জায়গা থেকে চলে গিয়েছিলাম প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। শিখেছি তাদের কাছে কিভাবে স্বপ্নের পথে হাঁটতে হয়। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চমৎকার একটি কবিতা বলতে চাই, যা আজকের এই অনুষ্ঠানের খুবই প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ বলেছিলেন, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে দেখিল প্রাণের পর, কেমনে দেখিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। বিশ্বকবি রবীন্দ্রনাথ। আর সেই কবিতার একটি প্যারাডক্স কবিতা আমি বলতে চাই। বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল, বলেছেন বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নাতশির, ওই শিখার অতিমাত্রীর, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পানি, পুলক দুলক গোলক বেরিয়া খোলার আসন আরস দিয়া উঠিয়াছি আমি চির বিস্ময় বিশ্ববিদ্যালয়। নিশাব কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার প্রোগ্রামে যারা উপস্থিত আছেন সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান যমুনাপাড়ের আলোকিত প্রতিষ্ঠান সিরাজগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমি শফিক তালুকদার আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আসলে আমি এই যে যারা তোমার আমার সামনে বসে আছো, এই মানুষগুলো যারা পূর্ব প্রজন্ম, তাদের অনেকের সাথে আমার ভালোবাসা রিলেশন, বন্ধনের রিলেশন। আমার বাড়ি গোপালপুর, সেখানে প্রচুর মাহাতো সম্প্রদায়। আমরা ছোট্টবেলায় দেখেছি আমাদের বাড়িতে প্রচুর মাহাতো ছিলেন, একসাথে আমরা বড় হয়েছি। অনেক বন্ধু আছেন। আমি কলিয়া স্কুলে যখন প্রথম ভর্তি হই, আমার মনে আছে আমার বেস্ট ফ্রেন্ড ছিলেন আনন্দ মাহাতো, মারা গিয়েছেন, আমি এখনো তাকে মনে রাখি। আমি ফার্স্ট হতাম, সে সেকেন্ড হতো। তারপরে নকুল কুমার মাহাতো, সে আমার একটু সিনিয়র ছিল, এখন সে বোধহয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। গজেন্দা আমাদের একটু অগ্রজ, তাকে আমি ইংরাজি স্কুলে দেখেছি, উনি পড়াশোনা করেছেন। এই যে মোহনলাল আমার ছোট ভাই বন্ধু। এরকম আমার এই যে উনি যে উজ্জ্বল কুমার মাহাতো, তার বাবা দিলীপ কুমার মাহাতো আমাদেরই দোকানে উনি বিজনেস করতেন, খুব ভালো রিলেশন ছিল। মানে তোমরা আমরা আমাদের কিন্তু একটা আসলে চলাফেরার মধ্যে একটা বন্ধনের রিলেশন ছিল। আমি তোমাদেরকে বলবো, ঊনবিংশ শতাব্দীর 50 থেকে 60-এর দশকে যখন মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, চার্চের বেলকুনিতে দাঁড়িয়ে ঐতিহাসিক বক্তৃতার একটি লাইন বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। তারপরে সেই শ্বেতাঙ্গ ক্যাথলিকরা তাকে গুলি করে তার বুকটা ছাঁচড়া করে দিয়েছিলেন। কিন্তু তার ঠিক 42 বছর পরে আমরা দেখলাম বারাক হোসেন ওবামা, কালো মানুষের সেই বারাক হোসেন ওবামা যখন হিলারি ক্লিনটনকে পরাজিত করে ডেমোক্রেট থেকে আমেরিকার প্রেসিডেন্ট দাঁড়ালেন, তখন একটি স্লোগান দিয়েছিলেন। এখন যে আমরা বলি বয়ান, তখন একটি বয়ান দিয়েছিলেন। স্লোগানটা ছিল চেঞ্জ উই নিড, উই শ্যাল ওভারকাম, ইয়েস উই ক্যান। সেটা শুধু আমেরিকায় না, আফ্রিকায় না, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের স্লোগানে পরিণত হয়েছিল যে ইয়েস উই ক্যান। এই যে আমি পারি, আমরা পারি, এটার মধ্যে আরেকটা বিউটি আছে, যে উই দ্য বিউটি অফ লাইফ। তুমি যদি এই যে ইউনিটি থাকে, যে নিশাব যে একটা ইউনিটি করেছে, এই ইউনিটির মাধ্যমে তোমাদের মতো স্বপ্নবাজ তরুণেরা তাদের সংস্পর্শে এসে যেরকম বাংলাদেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, কেউ
ইউনিভার্সিটি শেষ করে এই যে উজ্জ্বল কুমার মাহাতো যে কথাগুলো বললেন যে কেউ বিসিএস ক্যাডার হয়েছেন, অ্যাডমিনে, পুলিশে, হেলথ ক্যাডার, এডুকেশন ক্যাডার, যে বাম সাইডে সুভাষ আছে, বিয়ে আমার দেখা হয়, আমার ছেলেরও টিচার। এই যে একটি চমৎকার পরিবেশ, সেই পরিবেশ যে পরিবেশ মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, যে পরিবেশ এখন মিশাক বলে যে উই হ্যাভ এ ড্রিম, যে কথা বারাক হোসেন ওবামা 20 শতাব্দীর শুরুতেই বলেছিলেন চেঞ্জ উই নিড উই শ্যাল ওভারকাম ইয়েস উই ক্যান, যে কথা রবার্ট ফ্রস্ট তার কবিতায় বলেছেন দ্য উডস আর লাভলি dark and deep but I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep. তো সেই জায়গা থেকে তোমরা স্বপ্ন রাখো, তাহলে আমরা সেই কিশোর কবি সুকান্তর মতোই বলতে পারি সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এজ এ মানুষ হিসেবে তোমাদের সেই জায়গায় থাকতে হবে যে আমি কখনোই কোনো কিছুর কাছে মাথা নত করব না। এই যে সুভাষ যেটা বলেছেন, তোমার সামনে দারিদ্রতার যে কোষাগারগুলো সামনে আসবে, যে ব্লকেটগুলো আসবে, সেই ব্লকেটগুলো কিন্তু তোমার অমিত তেজ দিয়ে, তোমার শক্তি দিয়ে, যদি মেধা থাকে, প্রত্যেকটা ব্লকেট কিন্তু তুমি ভাঙতে পারো। এই জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে, আগ্রহ স্বপ্ন দেখতে হবে। যদি স্বপ্ন দেখো তাহলে তোমার ব্লকেটের সামনে কোনো শক্তি না। আমরা বলি না লাইফ ইজ নট বেড অফ রোজেস, লাইফ মিন এন্ডলেস স্ট্রাগল। জীবন কখনোই ফুল সজ্জার মতো না, প্রতিনিয়তে নিরন্তর ভাবে তোমাকে সংগ্রাম করতে হবে। চ্যালেঞ্জ তোমার সামনে অফকোর্স আসবে। জাহিদ হাসান পৃথিবীর সবচেয়ে নামকরা ফিজিক্সে পদার্থবিজ্ঞানী, মোটর নিউরনে আক্রান্ত, সেই তোমরা স্টিফেন হকিংসের নাম শুনেছেন, ছোট্ট ছেলেটা মোটর নিউরন আক্রান্ত, স্পেশাল চেয়ারে বসে থাকে। বাবা মা মনে করেছিল এবার কোনো স্বপ্ন নাই, কিন্তু এই ছোট্ট কিশোর স্বপ্ন দেখেছিল যে আমি আমার লাইফের এই ব্লকে ভেঙে পৃথিবীতে আমি বিখ্যাত হব। তারপরে আমরা কি দেখেছিলাম, সেই একটি স্পেশাল চেয়ারে বসে স্টিফেন হকিংস হয়েছিলেন বিশ্বের সবচেয়ে সেরা পদার্থবিজ্ঞানী, আবিষ্কার করেছিলেন ব্ল্যাক হোল থিওরি। সারা বিশ্ব আবার করেছিলাম। আর আমরা দেখবো মোদিজির আইডিয়ালের নবম শ্রেণীর ছাত্র জাহিদ হাসান স্বপ্ন দেখেছিল আলবার্ট আইনস্টাইন যে ইউনিভার্সিটিতে পড়ে সেই প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়বেন, কিন্তু তার স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, চান্স পেয়েছিলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ওই যে স্বপ্ন ছিল প্রিন্সটনের, বুকের মধ্যে লালন করেছিলেন, শেষ পর্যন্ত দেখা গেল ভাইল ফার্মিয়ন করা আবিষ্কার করবার পরে সারা বিশ্ব তাক লাগিয়ে গেলেন এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় তাকে গেস্ট করলেন তাদের কনভোকেশনে। আসলেন জাহিদ হাসান, বক্তব্য দেওয়ার আগে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অথরিটি একটি ডিক্লার দিলেন, বললেন যিনি এসেছেন স্টিফেন হকিংসের পরে বিশ্বের এখন তিনি সর্বসেরা পদার্থবিজ্ঞানী। এই প্রিন্সটন বিশ্ববিদ্যালয় তাকে অফার দিচ্ছে, সে যদি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো কিংবা সিনিয়র অধ্যাপক হিসেবে যদি জয়েন করেন তাহলে আমরা কৃতার্থ থাকবো। জাহিদ হাসান বক্তব্যে উনি সেই স্বপ্নের কথা বলেছিলেন যে আমিও স্বপ্ন দেখেছিলাম প্রিন্সটনে পড়বো, আজকে আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হলো। সে থেকে জাহিদ হাসান কিন্তু প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক হিসেবে আছে। আমি এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলবো এখন থেকেই স্বপ্ন দেখো। তোমরা যদি স্বপ্ন দেখো কেউ বলতে পারো না। সোমেশ মজুমদারের একটি উপন্যাস পড়েছিলাম গর্ভধারিণী, সেখানে 4টা ক্যারেক্টার ছিল, আনন্দ, জয়িতা, কল্যাণ, সুদীপ্ত। যে ছোট্ট ছেলেটা একবার পাড়ায় এক ছেলের গায়ে হাত তুলেছিলেন, তারপরে আনন্দ হাত তোলার পরে আনন্দ রিয়েলাইজ করলো যে ছেলেটাকে আমি চর মারলাম সেই ছেলেটাই তো একদিন হয়তো এই ভারতীয় উপমহাদেশের প্রাইম মিনিস্টার হতে পারে। অতএব আমরা ফিউচারটা বলতে পারি না। আজকে তোমরা এখানে বসে আছো, কিছুক্ষণ আগে শুনলাম তোমাদের মাঝখান থেকে তোমাদের নিয়ে একজন অগ্রজ যে জাতীয় ফুটবল টিমে খেলে, তাই না? তুমি যদি স্বপ্ন তুমি চিন্তা করতে পেরেছো এই নিমগাছির মতো জায়গা থেকে, এই গথিকা এলাকার মতো জায়গা থেকে একেবারে লোকাল টু ন্যাশনাল, তাই না? ঠিক এই জন্যই বলি যে স্বপ্ন দেখতে হবে এবং তোমরা এইখানে বসে আছো একদিন এই নতুন বাংলাদেশ যারা আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছি,
আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা আপামার জনতার বাংলাদেশের স্বপ্ন দেখছি। এরকম একটি সুন্দর বাংলাদেশে তোমরাও কিন্তু সহযাত্রী হয়ে, সহগামী হয়ে, এবং এই নতুন বাংলাদেশে তোমরাও কিন্তু ভূমিকা রাখতে পারো। একদিন তুমিও এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারো। আমরা এরকম একটি বাংলাদেশ দেখি যেখানে 17 কোটি বাংলাদেশি আমরা একত্রিত হয়ে আমরা এই লাল সবুজ পতাকার জন্য আমরা একসাথে কাজ করব। যেখানে রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমারই ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণী বাজায় বাসি। আমাদের অন্তরাত্মার মধ্যে এই ৫৬,০০০ বর্গ মাইলের যে সুরটা আমরা একাত্তরে তৈরি করেছি, যে বৈষম্যহীন বাংলাদেশটা আমরা ২৪-এ পূরণ করেছি, সবাই যদি ধারণ করি তাহলে এই বাংলাদেশ হবে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সকল মানুষের বাংলাদেশ। এরকম স্বপ্ন দেখি। সেই জায়গায় তোমরা এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই। আমাদের কবি নজরুল বলেছিলেন, সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। অতএব এখানে নারী পুরুষের লৌকিক বৈষম্য কিন্তু নাই। আমরা এরকম একটি সুন্দর বাংলাদেশ দেখি। তোমরা জানো ২০০৬ সালে শান্তির জন্য নোবেল পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি যখন অসলো সিটি সেন্টারে গেলেন, পুরো সাদা চামড়ার শ্বেতাঙ্গ মানুষগুলো, পুরো ইন্টেলেকচুয়াল সোসাইটি সবাই অসলো সিটি সেন্টারে দাঁড়িয়ে গেলেন, তাকে স্যালুট দিলেন। এই ছোট্ট বাংলাদেশের একজন মানুষকে সমস্ত বিশ্ব স্যালুট দিচ্ছেন। সেদিন কিন্তু আমরা ওই গর্বের অংশীদার ছিলাম। অতএব আমাদের কিন্তু সেইভাবে চিন্তা করতে হবে, সেইভাবে ভাবতে হবে, পুরো বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে। আজকে তোমার যে সম্প্রদায় মিশাদ কর্তৃক আয়োজিত এই যে মাহাবীর সম্প্রদায়ের যে একটি চমৎকার ইউনিটি তারা তৈরি করেছেন, আজকে সুব্রমায়ের নেতৃত্বে যে টিমটা কাজ করছেন, তোমাদের সমাজ গতিতে আমার ডান সাইডে ডাক্তার মোহনলাল আছেন, তারপরে এখানে আরো কিছু আলোকিত মানুষ আছেন। দেখো তারা কিন্তু সফল হয়েছেন জীবনে, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে করতে পারি, কেউ কিন্তু রিল্যাক্স হয়ে সফল হয় না। এখানে এই মঞ্চে যারা আছে কেউ কিন্তু রিল্যাক্স, লাইফটাকে একটু রিল্যাক্স করে সফল হয় না। প্রত্যেকেই পরিশ্রম করে করে সফল হয়েছেন। অতএব শিক্ষা জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ইম্পর্টেন্ট। আমি শিল্প সাহিত্য সংস্কৃতির মানুষ। 20 বছর ধরে রবীন্দ্র, নজরুল, শেক্সপিয়র, ম্যাক্সিম গোর্কি পড়াচ্ছি। আমি দেখেছি আসলে যারা পরিশ্রম করে তারা সফল হয়, আর কিছু আছে এক্সেপশনাল মেধাবী, তাই না? তো আমরা একটা প্রবাদ আছে, স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন, সার্টিফিকেট নাই, ব্রাইটন ইংলিশ লিটারেচারের উপর পড়েছেন, লন্ডন ইউনিভার্সিটিতে ব্যারিস্টারি পড়েছেন, কোনো সার্টিফিকেট নাই। কিন্তু রবীন্দ্রনাথই। নজরুলের কোনো সার্টিফিকেট নাই, নজরুলই। বেগম রোকেয়া, সুফিয়া কামালের কোনো সার্টিফিকেট নাই, সুফিয়া কামালই। পশ্চিমা সাহিত্যের এই যে একজন আছেন ইংরেজি লিটারেচারে, চেন অ্যাস্টেন, বিখ্যাত লেখিকা, তার কোন রকম কোনো সার্টিফিকেট নাই। প্রাইভেট প্রেজুডিসের মতো বিখ্যাত নোবেল অর্ডার আছে। অতএব তোমাদের যে বিষয়গুলো আমি মনে করি গুরুত্বপূর্ণ, টিনেজ অবস্থায় তোমাদের যে মানসিক সংগঠন, এখানে আমরা জানি 3টা এলিমেন্টস কাজ করে। একটা হলো তোমরা অনেক বেশি সো মাচ ইমোশনাল, সো মাচ ডিস্ট্রাকটিভ, এবং সো মাচ কিউরিয়াস। এই 3টা এলিমেন্টসকে যদি তুমি কন্ট্রোল করতে পারো আর গঠনগুলো চিন্তা করতে পারো, আর ওই 10 মাস গর্ভে ধারণ করেছে যে মা, এখনো প্রতিনিয়ত শ্রম দিচ্ছেন, প্রতিনিয়ত তার ঘায়ের ঘাম মাটিতে পড়ছেন। তুমি সেই মমতাময়ী মায়ের দিকে তাকিয়ে দেখো, সে প্রতি মুহূর্ত তোমার জন্য স্বপ্ন করছে। তুমি চলে যাও, মেসে চলে যাও, যাওয়ার সময় ব্যাগটা কি চমৎকার করে গুছিয়ে দেয়, একটু মুড়ির মোয়া, একটু চিড়ার মোয়া, তাই না? এভাবে গুছিয়ে দেয়, খাবি তুই। বাবা তার পুরো পরিশ্রমের সমস্ত টাকা অপচয় না করে বাজারে সে শখ করে যে বন্ধুদের সাথে মিশে একটু বিড়ি সিগারেট কানে খায় না, কান পড়ে যাবে, ছেলেটাকে মেসে টাকা পাঠাইতে হবে, ফিরে আসে স্বপ্নটাকে তোমাকে সেই খানে ভেজা মা, সেই পরিশ্রান্ত বাবার মুখে যদি একটু ডিভাইন স্মাইল দিতে পারো,
আমার মনে হয় সন্তান হিসেবে এর চেয়ে সফল সন্তান পৃথিবীতে নাই। তুমি যত বড় হবে মায়ের মুখের হাসি তত চওড়া হবে, তুমি যত বড় হবে তোমার পিতা বাজারে তত বড় চেয়ার পাবে। এই যে আধুনিক সমাজের অংশীদার হওয়া, এই জন্য তোমাকেই পরিশ্রম করতে হবে। এবং আমার বিশ্বাস, যদি মিসাব যেভাবে তোমাদের পিছনে আছে, তারা যেভাবে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্নের পথে যদি হাঁটো, একদিন দেখবা সেই মার্টিন লুথার কিংয়ের মতো, একদিন দেখবা সেই বারাক হোসেন ওবামাদের এই স্বপ্নগুলো তারা বাস্তবায়ন করেছে। যে কালো মানুষকে দেখে আমেরিকানরা নাক ছিটকিয়েছে, বারাক ওবামা ঠিক মার্টিন লুথার কিংয়ের ৪২ বছর পরে যে কালো মানুষের ঘামের শ্রমে আমেরিকার বিখ্যাত সেই ঐতিহাসিক হোয়াইট হাউস অবস্থিত, সেই হোয়াইট হাউসের অধিপতি হয়েছিলেন একবার না দুইবার। অতএব চাইলে পাওয়া যায়, তাই না? আমরা আসলে সেই চাওয়ার মতো চাইতে হবে। আমি হয়তো অনেক লম্বা বক্তৃতা দিচ্ছি, আমি এখনই কথা শেষ করব। এখানে যে আমার কথা হলো যে অভিজ্ঞতা, আমরা বলি না এক্সপেরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। পৃথিবীর সবচেয়ে সেরা একজন সাহিত্যিক এবং ফিলোসফার ছিলেন, উনি বলেছিলেন গিলবার্ট মারে, উনি একটি চমৎকার কথা বলেছিলেন যে nobody can explanation that type of stories। পৃথিবীর কোন মানুষ কিছু এক্সপেরিয়েন্সের কথা বলতে পারবে না। যেরকম উনি বলেছিলেন the beauty of the world, the love of mother for her child, the courage of mother in facing torment, the young animal in being alive। এই বলেছিলেন এই অভিজ্ঞতা নিজের জীবনের এক্সপেরিয়েন্স থেকে, the beauty of the world। ভোর যদি তুমি না দেখো, নিকষ অন্ধকার ভেদ করে যে চমৎকার শিশু সূর্যটা বের হচ্ছে, একটি চমৎকার সোনালী কাজ দিয়ে একটি শীতল আবহাওয়ার মাঝখান থেকে যে শিশু সূর্যটা বের হয়, তার যে বিউটি, সেটা তোমাকে সারা রাত জেগে তারপর দেখতে হবে। দ্য লাভ অফ মাদার ফর হার চাইল্ড, সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা। 10 মাস গর্ভে রাখা, ওই সন্তান যখন চিৎকার দিয়ে ওঠে, তাহলে বেদনার যে নীল হয়ে গেছেন মা, সন্তানের ওই চিৎকার তার মধ্যে একটি ডিভাইন ফিলিংস এন্ড ডিভাইন স্মাইল তৈরি করে। দ্য কারেজ অফ মাদার ইন ফেসিং টর্মেন্ট, ন্যায় যুদ্ধে এবং মুক্তি যুদ্ধে তুমি যদি সাহস দেখাও, সেখানে তোমার মৃত্যুর সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশমাতৃকার জন্য যখন তুমি বুলেটের সামনে দাঁড়াও, তখন ৭১-এ দেখেছি, ২৪-এ দেখেছি, ফিলিস্তিনে দেখেছি, ইউক্রেনে দেখেছি, সিরিয়াতে এরকম যোদ্ধাদের তোমরা দেখেছো, জীবন তুচ্ছ করে মা মাটি মানুষের জন্য তারা জীবন দিয়েছে। যাই হোক, আমরা সেই পারস্যের বিখ্যাত কবি ওমর খাইয়ামের কথা বলতে চাই, শুধু তোমাদের জন্য বলতে চাই যে ওই লাভ অফ ডেথ, গানের তাবাও, a flash of wine, a book and verse and thou, beside sinking in the wilderness, and wilderness is paradise, and now রুটিন অফ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ খোলাটা হয়ে আসবে, কিন্তু বইখানি অনন্ত যৌবনা। তুমি যদি বই পড়ো আর বই পড়ো আর বই পড়ো, তাহলে তোমাকে রুদিবে এমন কোন শক্তি পৃথিবীতে নাই। শুধু পড়াশোনা না, এই যে সবুজ শ্যামল মায়ের বুকে আমাদের জন্ম। কবি সুরিয়ালিজমের কবি জীবনানন্দ দাশ, তোমরা জানো, ইংরেজি লিটারেচারে পড়াশোনা করেছে, কিন্তু বাংলা সাহিত্যের কবিতায় তার মতো এত চমৎকার সুরিয়ালিস্ট কবিতা কেউ লিখতে পারে নাই। কি সুন্দর করে বলেছেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয়, হয়তো সংকোচিন শালিকের ভেসে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের এই নবান্নর দেশে। কিংবা উনি আঘাত বলেছেন, তোমাদের যেখানে সাপ চলে যাও, আমি থাকবো এ বাংলায়, দেখবো ভোরের বাতাসে ঝরিতাছে কাঁঠাল পাতা। দেখো, এই যে গ্রামে বড় হয়েছো, তুমি ঢাকা শহরে যদি ইমারতের মধ্যেও থাকো, তুমি যদি এসির মধ্যেও থাকো, তুমি যদি 5 স্টার হোটেলের বিভিন্ন প্রোগ্রামেও যাও, কিন্তু এই মায়ের মাটিতে এই নারী কোথা আছে যেখানে ফেরবার জন্য বাসে, ট্রেনে, ট্রামে লক্ষ জনতা কিভাবে ফিরছে ছুটিতে, কারণ এইখানে নারী কোথা আছে। এই মাটির যে সুবাস, এই মাটির যে সুঘ্রাণ, এই মাটির যে সুরভি, এটাই ভালোবাসা, এটাই দেশপ্রেম, এটাই বন্ধন,
এটাই ঘরে ফেরার টান। এই জন্য বলবো, মাটিকে ভালোবেসে যেরকম পড়াশোনা করা যায়, মাটিকে ভালোবেসে মানুষের মতো মানুষ হওয়া যায়, মাটিকে ভালোবাসলেই সত্য আর সুন্দর ধরা দেয়। সত্য আর সুন্দরের পূজারী হতে হবে। কিস যেভাবে বলেছেন, দ্য বিউটি ইজ ট্রু, দ্য ট্রুথ ইজ বিউটি। রবীন্দ্রনাথ বলেছেন, সত্য যে বড় কঠিন, কঠিনের ভালোবাসি না সে কখনো করে না বঞ্চনা। নজরুল বলেছেন, আমার জীবনের পথ দেখাবে আমার সত্য। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে তোমাদের মাঝখানে কিছু ছেলে মেয়ে আছে, সুভাষ সেটা বলেছে, উজ্জ্বলও বলেছে, যে আমরা আড়ষ্ট হয়ে থাকি, অনেক বেশি আড়ষ্ট হয়ে থাকি। সত্যিকার অর্থে আমি গ্রাম থেকে যাওয়া, একেবারে অজপাড়াগাঁও থেকে যাওয়া, বলেছি আমি স্কুলে যেতাম, স্কুলে আসতাম নীলগাছিতে। আমাদের ওই রকম কিন্তু সাহস ছিল না যে আলোকিত মানুষগুলোর সামনে যে বোল্ড হয়ে কথা বলা, কিন্তু আমরা আস্তে আস্তে শিখেছি। আমাদের সামনে খুব বেশি পাইনিয়র ছিল না, কিন্তু তোমাদের সামনে এই যে দেখো প্রমিথিউসের মতো পাইনিয়ররা আছে, তোমাদেরকে পথ দেখাচ্ছে কিভাবে বন্ধুর পথগুলোকে কেটে কেটে পথটাকে সমতল করা। এবং তারা যে পথগুলো দেখাচ্ছেন, সেই পথে যদি হাঁটো তাহলেই কিন্তু তোমার সেই ডেস্টিনেশন আছে, এবং সেই ডেস্টিনেশনে অবশ্যই চলে যাওয়া। ইংলিশ লিটারেচারের একজন আছে, আর্নেস্ট হেমিংওয়ে, আমেরিকার বিখ্যাত ছোট গল্পকার। উনি বলেছিলেন, ক্যাপ্টেন স্যান্টিয়াগো উত্তাল তরঙ্গিত সমুদ্রের মাঝখানে 7 দিন রাখিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কাম ব্যাক টু দা বন্দরে আসবার পরে সেই 21 ফিট লম্বা মাছটা যখন টেনে নামালেন, মাছটা হাঙ্গর সবাইকে একেবারেই শেষ করে ফেলেছেন, কিন্তু ক্যাপ্টেন স্যান্টিয়াগো পরাজিত হন নাই। তখন আর্নেস্ট হেমিংওয়ে একটি কথা বলেছিলেন, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড নট ডিফিটেড। মানুষ ধ্বংস হতে পারে কিন্তু পরাজিত না। অতএব তোমরা সব সময় উইন উইন চিন্তা করবে, কখনোই পরাজয় তোমাদেরকে ধরা দেবে না। অনেক দীর্ঘ বক্তৃতা দিলাম। আজকে ধরে আমি মিশাবের সভাপতি শুক্রবারকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা আমাকে ডেকেছো, স্মরণ করেছো, ভালোবাসা দিয়েছো। রবীন্দ্রনাথের মতো বলতে হয়, নিঃস্ব রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম। তাই যা শিখেছি শিক্ষা জীবনে, যা শিখেছি শিক্ষা জীবনে, যা শিখেছি কলেজ জীবনে, যা শিখেছি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে, তার কিছু নির্যাস, তার কিছু ছোট্ট অংশ তোমাদের সাথে শেয়ার করে গেলাম। আবার দেখা হবে সুন্দর কোনো বিকেলে, কিংবা একেবারে শীতল সকালে, কিংবা সাজানো দুপুরে। যখনই দেখা হয় তোমাদের অগ্রজ হিসেবে, তোমাদের এলাকার মানুষ হিসেবে সবসময় তোমাদের পাশে আছি। ভালোবাসা বন্ধন আর চলার পথে অবশ্যই আমাদের সাথে পাবা। আমার মোবাইল নাম্বার আছে। দেখতে দেখতে আমার এক স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি যে সে ঢুকেছেন সিরাজগঞ্জ কলেজে, গর্বিত স্টুডেন্ট। যাই হোক, সবার জন্য আবারও ভালোবাসা, শুভকামনা, আফুরান শুভকামনা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।